সীতাপুর গ্রামে রঞ্জন তার স্ত্রী কমলা ও 5 মেয়ের সঙ্গে থাকত। রঞ্জন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত। রঞ্জনের মাইনের টাকায় তাদের সংসার খুব ভালোভাবেই চলত। একদিন রঞ্জন অফিস থেকে এসে তার স্ত্রী কমলাকে বলে, কমলা, আমার 5 মেয়ে কোথায়? দেখতে পাচ্ছি না কেন? তোমার 5 মেয়ে মনে হয় নিজেদের রুমে পড়াশোনা করছে, কিন্তু হঠাৎ তুমি ওদের ব্যাপারে জিজ্ঞাসা করছো কেন? আরে কমলা, আজ আমি আমার 5 মেয়ের জন্য নতুন জামা নিয়ে এসেছি, তাই চুপি চুপি তাদের সারপ্রাইজ দিতে চাই। রঞ্জন কমলাকে এই বলে সেখান থেকে তার মেয়েদের রুমে যায়। বন্দনা, মিষ্টি, প্রিয়া, মিনা, চন্দনা, দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, নতুন জামা। সবাই তাড়াতাড়ি দেখে বলো জামাগুলো কেমন হয়েছে। আমরা জানি তোমার পছন্দ কখনো খারাপ হতেই পারে না। হ্যাঁ বাবা, সত্যি সব জামাগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি তোমার উপর রেগে আছি। কেন মিষ্টিমা, আমি আবার কি দোষ করলাম? তুমি আমার উপর রেগে আছো কেন? বাবা, তুমি আমাদের 5 বোনের জন্য নতুন জামা নিয়ে এসেছো, কিন্তু নিজের আর মায়ের জন্য কিছু নিয়ে আসোনি। তোমার এই ব্যবহারই শুধু আমি কেন, তোমার আর 4 মেয়েও রেগে আছে। হ্যাঁ বাবা, মিষ্টি ঠিক বলছে। তুমি সব সময় আমাদের জন্য ভালো ভালো জামা নিয়ে আসো, কিন্তু মাও নিজের জন্য প্রায় আনতে ভুলে যাও। এবার কিন্তু আমরা আর তোমার কোনো অজুহাত শুনবো না। তুমি এখনই বাজার থেকে নিজের জন্য আর মায়ের জন্য জামা নিয়ে এসো। ওরে বাবা, তোরা আমাকে যেভাবে ধমকাচ্ছিস, এবার তো মনে হচ্ছে আমাকে বাজার থেকে এখনই কাপড় কিনে আনতে হবে। রঞ্জন তার 5 মেয়েকে এই বলে সেখান থেকে বাজারে চলে যায়। সে বাজারে গিয়ে নিজের জন্য এবং কমলার জন্য নতুন জামা কিনে আনে। তারপর তারা একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কমলার সাথে সাথে তার 5 মেয়েও ঘুম থেকে উঠে মায়ের হাতে হাতে সংসারের কাজ করে দেয়। মা, চলো না বাবার দেওয়া নতুন কাপড় পরে আজ আমরা সবাই বাইরে ফুচকা খেয়ে আসি। অনেক দিন হয়ে গেল আমরা ফুচকা খাইনি। বাহ প্রিয়া, আইডিয়াটা তো খুব ভালো। এভাবে একসঙ্গে সবাই ফুচকা খেতে গেলে খুব আনন্দ হবে। কমলার 5 মেয়ে বাইরে ফুচকা খেতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয় এবং বিকেলে তারা সবাই রেডি হয়ে ফুচকা খেতে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই দরজার সামনে হঠাৎ কমলা পা মচকে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মনে আমার পাটাই ভেঙে গেল। মায়ের এই অবস্থা দেখে সবাই তাকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তার কমলার চিকিৎসা করে তাকে 2 দিন বেড রেস্ট করতে বলে এবং কিছু মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। হায় রে আমার পোড়া কপাল, কতদিন পর মেয়েরা একসঙ্গে ফুচকা খাওয়ার কথা বলেছিল, কিন্তু আমার পায়ের জন্য সব প্ল্যান ভেস্তে গেল। মা, তুমি এরকম বলছো কেন? আমরা ফুচকা তো অন্যদিনও খেতে যেতে পারি, এমন তো কথা নয় যে আজকেই যেতে হবে। বন্দনা কমলার সঙ্গে কথা বলছিল। তখনই তার মেজ বোন মিষ্টি আর তার ছোট বোনের সঙ্গে ফুচকা বানিয়ে কমলার ঘরে নিয়ে আসে। মা, তোমার 5 মেয়ে থাকতে কোনো প্ল্যানই খারাপ হবে না। আমরা একসঙ্গে ফুচকা খাবো ভেবেছিলাম, তাই বাইরে যাওয়া হয়নি। তো কি হয়েছে, আমরা বাড়িতেই ফুচকা বানিয়ে নিয়ে এসেছি। বাহ মিষ্টি, তোরা খুব ভালো করেছিস। এবার আর এই বিষয় নিয়ে কোনো আফসোস হবে না। আমরা সবাই একসঙ্গে খুব আনন্দ করে ফুচকা খাবো। মা, আমরা ফুচকা তো খাবো, কিন্তু মাখা আলু তো দেখতেই পাচ্ছি না। তুমি তো জানো মাখা আলু ছাড়া ফুচকা খাওয়াই যায় না। মিষ্টি, আমি তো খেয়ালই করিনি। ফুচকা, টক জল সবকিছু তো দেখতে পাচ্ছি, কিন্তু মাখা আলু কোথায়? মা, দিদির মতো তুমিও একই কথা বলছো। তুমি জানো না দিদি কত ভালো ফুচকার আলু মাখতে পারে? ও থাকতে আমরা কেন ফুচকার মশলা আলু বানাবো? মিষ্টির কথা শুনে সবাই হাসতে শুরু করে। তখনই বন্দনা মিষ্টিকে বলে, ও তাহলে আগে বললি না কেন? কতটা সময় ওয়েস্ট হয়ে গেল। তোরা বস, আমি তাড়াতাড়ি ফুচকার আলু মেখে নিয়ে আসি, তোদের চক্করে আবার ফুচকা নরম না হয়ে যায়। বন্দনা এই বলে রান্নাঘরে চলে যায় এবং রান্নাঘর থেকে আলু মেখে নিয়ে পরিবারের সঙ্গে খুব আনন্দে ফুচকা খায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন রঞ্জন এবং কমলা তাদের 5 মেয়ের সঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসে। কিছুক্ষণেই তারা খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রঞ্জন তার রুমে ঘুমিয়েছিল। তখনই হঠাৎ তার শরীর খারাপ মনে হয়। কমলা স্বামীর এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। রঞ্জন, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখবে ডাক্তারের কাছে গেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না কমলা, আমার শরীরের কন্ডিশন দেখে মনে হচ্ছে না যে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো। আমার চলে যাওয়ার পর তুমি আমার 5 মেয়ের ভালো করে খেয়াল রেখো।
রঞ্জন এই কথা বলে মৃত্যুবরণ করে। কমলা স্বামীর মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। অপরদিকে তার 5 মেয়েও খুব কষ্ট পায়। পরের দিন সকালে কমলা ও তার 5 মেয়ে রঞ্জনের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে আসে। এভাবে কয়েকদিন কেটে যায়। সময় কাটার সাথে সাথে কমলার পরিবারের টাকা পয়সার সমস্যা দেখা দেয়। একদিন কমলা তার মেয়েদের রুমে গিয়ে বলে, বন্দনা, আমি কাজের খোঁজে একটু বাইরে যাচ্ছি, তুই নিজেরও তোর বোনেদের একটু ভালো করে খেয়াল রাখিস। মা, এ তুমি কি বলছো? আমরা থাকতে তুমি বাইরে কাজ করতে যাবে? তা কি করে হয়? মা, আমি আর মিষ্টি 2-3 জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। যদি একটা চাকরির ব্যবস্থা হয়ে যায় আর কোনো সমস্যা হবে না। কিন্তু বন্দনা, দিন দিন বাড়িতে টাকার সমস্যা তো বেড়েই চলেছে। আর কতদিন আমি এভাবে হাতে হাত দিয়ে বসে থাকবো? দেখো মা, আমি জানি বাড়ির পরিস্থিতি খুব খারাপ। আমাদের যদি চাকরি না হয় আমরা 5 বোন মিলে অন্য কোনো কাজের ব্যবস্থা করব, কিন্তু তোমাকে কোনো কাজ করতে দেব না। বন্দনা তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু তাদের কারোরই চাকরির ব্যবস্থা হয় না। কমলা ও তার 5 মেয়ে এই নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। তখনই তার ছোট্ট মেয়ে প্রিয়া বলে, দিদি, আমরা তো অনেক ভালো ফুচকা বানাতে পারি, তাহলে আমরা যদি ফুচকা বানিয়ে বাজারে বিক্রি করি? শুনেছি ফুচকাওয়ালারা ফুচকা বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। প্রিয়া, টাকার অভাবে মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে। এখন আমরা 5 মেয়ে মিলে বাজারে ফুচকা বিক্রি করব? মিষ্টি, এতে খারাপ কি আছে? বাবা বলতো কোনো কাজই ছোট হয় না। আমাদের বাড়ির যা পরিস্থিতি, আমরা বরং 5 বোন মিলে এখন থেকে ফুচকা বানিয়ে বাজারে বিক্রি করব। বন্দনার কথায় সবাই রাজি হয়ে যায় এবং সবাই একটি একটি কাজ নিয়ে বন্দনাকে ফুচকা বানাতে সাহায্য করে এবং ফুচকা বানানোর পর তারা সবাই একসঙ্গে বাজারে ফুচকা বিক্রি করতে যায়। এভাবেই 2-3 ঘন্টা কেটে যায়, কিন্তু তাদের একটিও ফুচকা বিক্রি হয় না। দেখেছিস দিদি, আমি বলেছিলাম ফুচকা টুচকা বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব না। চল বাড়ি ফিরে যাই। দেখ মিষ্টি, সব কাজে একটু ধৈর্যের প্রয়োজন হয়, তাই অধৈর্য না হয়ে আরো কিছুক্ষণ গ্রাহকদের আসার অপেক্ষা কর। মিষ্টি দিদির কথা মতো তাদের সঙ্গে দাঁড়িয়ে গ্রাহকের আসার অপেক্ষা করতে থাকে। তখনই কিছুক্ষণ পর মিনা নামের এক মেয়ে তাদের কাছে ফুচকা খেতে আসে। দিদি, 10 টাকায় কটা ফুচকা? আমরা নতুন নতুন দোকান খুলেছি, তাই আজ আমরা 10 টাকায় 10টা ফুচকা দেব। আরে বাহ, 10 টাকায় 10টা ফুচকা! তাড়াতাড়ি আমাকে 20 টাকার ফুচকা দাও। বন্দনা খুশি খুশি তাকে ফুচকা দেয়। মিনা তাদের ফুচকা খেয়ে খুব নাম করে এবং সে তার বান্ধবীরও তাদের কাছে ফুচকা খাওয়ার জন্য বলে। এভাবেই কয়েকদিনে তাদের কাছে গ্রাহকদের ভিড় লেগে যায়। কিছুদিনেই তারা ফুচকা বিক্রি করে অনেক টাকা ইনকাম করে ফেলে। বাহ, আমার মেয়েরা কবে এত বড় হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি। মা, তোমার 5 মেয়ে বড় হওয়ার সাথে সাথে এটাও ঠিক করেছে যে তাদের স্পেশাল ফুচকার দোকান যেন গ্রামের সব মোড়ে মোড়ে একটি একটি করে থাকে। মিষ্টি, তুই ঠিক বলেছিস। আমি ঠিক করেছি কাল থেকে আমরা বাজারের সাথে সাথে স্টেশনের কাছেও ফুচকার স্টল লাগাবো। বন্দনার কথায় বাড়ির সকলে অনেক খুশি হয় এবং তারা সবাই একসঙ্গে মিলে দ্বিগুণ পরিশ্রম করে 2 জায়গায় ফুচকার স্টল লাগায়। এভাবে কিছুদিনেই তাদের ফুচকা অনেক বেশি প্রসিদ্ধ হয়ে যায় এবং আশেপাশের লোকেদের ফুচকা বিক্রি হওয়া একদম বন্ধ হয়ে যায়। একদিন বিজয় নামের এক ফুচকাওয়ালা দুঃখী মনে তার বাড়ির বাইরে বসেছিল। তখনই তার এক বন্ধু রাজীব এসে বিজয়কে বলে, কিরে বিজয়, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বাজারে ফুচকা বিক্রি করতে যাবি না? কি ফুচকা বিক্রি করতে যাব? কয়েক মাস থেকে 5 মেয়ে বাজারে ফুচকার দোকান লাগিয়ে আমার ব্যবসা একেবারে চৌপট করে দিয়েছে। এখন তো না খেয়ে মরার মতো অবস্থা হয়ে যাচ্ছে। হায় ভগবান, বিজয়, তোর সঙ্গেও এরকম হচ্ছে? 1 মাস আগে থেকে এরকমই কয়েকটি মেয়ে স্টেশনের কাছেও ফুচকা বিক্রি করছে। তাদের ফুচকা বিক্রি করতে আসার পর থেকে আমার ফুচকার দোকানে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। স্টেশনের মেয়েগুলি আর কেউ নয়, ওই বাজারে ফুচকা বিক্রি করা মেয়েদেরই বোন। তাদের আসার পর থেকে তো মনে হচ্ছে ফুচকা বিক্রি করা বন্ধ করে দিনমজুরের কাজ শুরু করে দিতে হবে। কেন বিজয়, ওই ছোট্ট ছোট্ট 5 মেয়েকে দেখে কি তুই ভয় পেয়ে গেছিস? আমরা কত বছর থেকে ফুচকা বিক্রি করি, তাই এবার আমরা দোকান বন্ধ করব না, ওদের দোকান বন্ধ করিয়ে ওদের বাড়িতে বসিয়ে রাখবো। রাজীব বিজয়কে এই বলে বন্দনাদের দোকান বন্ধ করার জন্য ফুচকায় বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পর থেকে লোক অসুস্থ হতে থাকে এবং লোক অসুস্থ হওয়ায় বন্দনাদের দোকানে গ্রাহক আসা একদম বন্ধ হয়ে যায়।
হায় ভগবান, আমরা কত পরিষ্কারভাবে লোকের শরীরের কথা ভেবে ফুচকা বানাই, কিন্তু হঠাৎ আমাদের ফুচকা খেয়ে লোক অসুস্থ হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি, এতে না বোঝার কি আছে? আমরা এত কম সময়ে অনেক বেশি উন্নতি করে ফেলেছি, তাই আমাদের কোনো শত্রু এরকম কাজ করেছে। ঠিক বলেছিস মিষ্টি, আমাদের এবার ভালোভাবে খেয়াল করে কাজ করতে হবে। এইভাবে কয়েকদিন কেটে যায়। তাদের দোকানে গ্রাহক খুব কম আসতে থাকে, কিন্তু তারা এতেও হার না মেনে দোকান বন্ধ করে না। রাজীব এবং বিজয় তাদের এই সাহস দেখে আরো বেশি রেগে যায় এবং তাদের শায়েস্তা করার জন্য আবার ফুচকার জলে বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু মিষ্টি তাদের বিষ মেশাতে দেখে ফেলে এবং সেই জল ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে সবাইকে ফুচকা খাওয়ায়। রাজীব, ওই মেয়েগুলি কতটা চালাক! আমরা ওদের দোকান বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু ওরা তো আমাদেরই বোকা বানিয়ে দিচ্ছে। ঠিক বলেছিস বিজয়, এবার মনে হচ্ছে ওদের শায়েস্তা করার জন্য আমাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। রাজীব বিজয়কে এই বলে সেখান থেকে চলে যায় এবং গভীর রাতে বিজয়কে নিয়ে বন্দনাদের দোকান ভাঙার জন্য এগিয়ে আসে। তারা দোকান ভাঙার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই গ্রামবাসীরা সেখানে চলে আসে। দেখেছেন আঙ্কেল, আমাদের ফুচকা স্টল না লাগাতে দেওয়ার জন্য এরা আমাদের সঙ্গে কতটা খারাপ ব্যবহার করছে। আমাদের ফুচকার জলে বিষাক্ত ওষুধ মিশিয়েও এদের হয়নি বলে আজ এরা দোকান ভাঙতে এসেছে। গ্রাম প্রধান পুলিশ ডেকে বিজয় ও রাজীবকে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে কমলার 5 মেয়ে দিনরাত পরিশ্রম করে কয়েক বছরেই তারা অনেক বেশি ধনী হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। দিল্লি শহরে বৃষ্টি তার পরিবারের সঙ্গে থাকতো। সে ছোট থেকেই বরফের গোলা খেতে খুব ভালোবাসতো। তার বাবা সবসময় নানা রকম ফ্লেভারের গোলা তার জন্য নিয়ে আসতো। মা, এই নে কাঁচা আম আর আনারস ফ্লেভারের গোলা, খেয়ে বল কেমন টেস্ট। বৃষ্টি গোলা খেতে খেতে বলে, ওহ সো টেস্টি, কাঁচা আম ও আনারস ফ্লেভারের গোলা তো সত্যি দারুণ খেতে। বৃষ্টি বাবার সঙ্গে কথা বলছিল, তখনই তার মা কমলা সেখানে আসে। হ্যাঁ, আরো খাওয়াও মেয়েকে বরফের গোলা, যখন ওর শরীর খারাপ হবে তখন আমাকে বিরক্ত করবে না। দেখতে দেখতে এভাবে কয়েক বছর কেটে যায়। বৃষ্টির বয়স বাড়ার সাথে সাথে তার বরফের গোলা খাওয়ার পাগলামিও অনেক বেশি বেড়ে যায়। একদিন কমলা ঘরে বসেছিল, তখনই বৃষ্টি হাতে একটি ব্যাগ নিয়ে সেখানে আসে। মা, তাড়াতাড়ি চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ যার জন্য আমাকে চোখ বন্ধ করতে হবে? মা, তুমি চুপ করে চোখটা বন্ধ করো, না হলে আমার সারপ্রাইজ খারাপ হয়ে যাবে। কমলা বৃষ্টির কথা মতো চোখ বন্ধ করে নেয়। তখনই বৃষ্টি সারপ্রাইজ গিফট বার করে মায়ের সামনে রাখে। কমলা চোখ খুলে গিফট দেখে হতভম্ব হয়ে যায়। কিরে হতচ্ছাড়ি মেয়ে, বরফের গোলা হলো তোর সারপ্রাইজ গিফট? মা, রেগে যাচ্ছ কেন? একবার ভালো করে দেখো, আমি কত রকম ফ্লেভারের বরফের গোলা শুধুমাত্র তোমার জন্য নিয়ে এসেছি। থাক, তোকে আর নাটক করতে হবে না। তুই ভালো করে জানিস আমি বরফের গোলা খেতে ভালোবাসি না, তাই যেমন এনেছিস তেমন একা বসেই খা। কমলা বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টি একাই খুব আনন্দের সঙ্গে একটি একটি করে সব গোলা খেয়ে ফেলে। এভাবেই কয়েকদিন কেটে যায়। বৃষ্টি তার পড়া কমপ্লিট করে একটি ভালো কোম্পানিতে চাকরি পায় এবং সে খুব মন দিয়ে তার অফিসের কাজ করতে থাকে। একদিন বর্ষার অফিসের সহপাঠী প্রদীপ দুঃখী মনে কাজ না করে চুপচাপ বসেছিল। তাকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে অফিসের এক মেয়ে রিয়া তার কাছে গিয়ে বলে, কি রে প্রদীপ, তোর কি শরীর খারাপ? এভাবে কাজ ছেড়ে চুপচাপ বসে আছিস যে? না রে, আমার শরীর ঠিক আছে, শুধু মনটা খুব খারাপ, তাই কাজ করতে ইচ্ছা করছে না। কেন রে, তোর মনের আবার হঠাৎ কি হলো? কি আর হবে বল, 1 মাস থেকে বৃষ্টিকে নিজের মনের কথা বলার চেষ্টা করছি, কিন্তু সাহস হয়ে উঠছে না। জানি না ওকে কিভাবে বলবো। ধুর বোকা, এই ছোট্ট কথা নিয়ে কেউ এত চিন্তা করে? বৃষ্টি বরফের গোলা খেতে খুব ভালোবাসে, তুই ওকে কয়েকটা সুস্বাদু বরফের গোলা খাওয়া, দেখবি এমনিতেই পটে যাবে। সত্যি বলছিস রিয়া? বরফের গোলা খাওয়ালে কাজ হয়ে যাবে তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রদীপ, তুই শুধু একবার বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখ, তারপর এমনিতেই তোর বিশ্বাস হয়ে যাবে যে তোর গার্লফ্রেন্ড কতটা গোলা ভক্ত। এরপর প্রদীপ অফিস থেকে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে বৃষ্টিও প্রত্যেক দিনের মতো অফিস ছুটি হওয়ার পর বাইরে বেরিয়ে বরফের গোলাওয়ালাদের খুঁজতে থাকে। হায় ভগবান, কখন থেকে গোলা খুঁজছি, কিন্তু কারোরই ঠেলা দেখতে পাচ্ছি না। না ঝড় হচ্ছে না বৃষ্টি, সব গোলাওয়ালারা কোথায় চলে গেল?
বৃষ্টি এই বলে মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই প্রদীপ হাতে দুটি গোলা নিয়ে বৃষ্টির সামনে আসে। এই নাও বৃষ্টি, অরেঞ্জ ফ্লেভারের গোলা, খেয়ে বলো কেমন খেতে। আরে বাহ, অরেঞ্জ ফ্লেভারের গোলা, আমার তো খুব পছন্দ। কিন্তু এটা তুমি কোথা থেকে পেলে? আজ তো আশেপাশে কোথাও গোলাওয়ালা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই গোলাটা আমি এখান থেকে নয়, স্টেশনের পাশ থেকে এনেছি। কারণ আজ এখানকার বরফের গোলাওয়ালাদের ছুটি চলছে, তাই তুমি এখানে কোথাও গোলা পাবে না। থ্যাংক ইউ প্রদীপ, তুমি জানো না আমি গোলা খেতে কতটা ভালোবাসি, আর আজ তুমি এই গোলাটা আমাকে দিয়ে কত বড় উপকার করেছো। এভাবেই তারা দুজন কিছুক্ষণ গল্প করার পর বৃষ্টি গোলা খেতে খেতে নিজের বাড়ি ফিরে যায়। সত্যি রিয়ার কথা মতো কাজ করে মনে হচ্ছে বৃষ্টিকে ইমপ্রেস করতে পেরেছি। তবে গোলাওয়ালাদের এখান থেকে সরানোর জন্য মোটা টাকা দিতে হলো, কিন্তু কোনো ব্যাপার নেই, ভালোবাসায় একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। সে এই বলে সেখান থেকে বাড়ি ফিরে যায়। এভাবেই প্রায় সময় প্রদীপ বৃষ্টিকে নানা রকম ফ্লেভারের বরফের গোলা অফিসে এনে খাওয়ায় এবং তারা অফিস থেকে ছুটির পরও বাইরে গোলা খেতে যায়। এভাবে কয়েকদিন কেটে যায় এবং ধীরে ধীরে তাদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এরকমই একদিন বৃষ্টি ও প্রদীপ পার্কে বসে গোলা খাচ্ছিল। কি গো প্রদীপ, বাড়িতে মাকে আমার কথা বলেছো, না এইভাবে আমার সঙ্গে পার্কে বসে শুধু গোলা খেয়ে দিন কাটানোর ইচ্ছে আছে? বৃষ্টি, ইচ্ছা তো অনেক কিছুই আছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি মাকে আমাদের ব্যাপারটা বলেছি। তিনি কিছুদিন পরেই তোমাদের বাড়িতে বিয়ের কথা বলতে যাবেন। সত্যি প্রদীপ, আমি খুব খুশি, আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করব। এরপর বৃষ্টি ও প্রদীপ নিজের নিজের বাড়ি চলে যায়। কিছুদিন পর প্রদীপের মা সুজাতা বিয়ের প্রস্তাব নিয়ে বৃষ্টিদের বাড়িতে আসে এবং দুপক্ষ বিয়েতে রাজি হওয়ায় খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ের পর বৃষ্টি তার অফিস ছেড়ে সংসারে মনোযোগ দেয়। সে শ্বশুর বাড়িতে তার সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। একদিন বৃষ্টি তার ঘরে বসে অনেকগুলো গোলা নিয়ে খাচ্ছিল। তখনই তার শাশুড়ি সুজাতা সেখানে আসে। কি গো বৌমা, একসঙ্গে এত বেশি গোলা নিয়ে তুমি কি করছো? মা, তুমি কি যে বলো না, মানুষ বরফের গোলা দিয়ে কি করে? আমি এসব খাবার জন্য বাজার থেকে কিনে এনেছি, সব গোলা আলাদা আলাদা ফ্লেভারের। হায় ভগবান, চা কফি পাগল বউ দেখেছি, কিন্তু গোলা পাগল বউ জীবনে প্রথমবার দেখছি যে একসঙ্গে এতগুলো বরফ কত আনন্দে খাচ্ছে। সুজাতা এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। দিন দিন বৃষ্টির বরফের গোলা খাওয়া এত বেশি বেড়ে যায় যে বাজার থেকে বেশি বেশি গোলা কিনে এনে ফ্রিজে রেখে দিতে থাকে। একদিন বৃষ্টি বাড়ির কাজ করছিল, তখন সুজাতার ছোট বোন মিনা তাদের বাড়িতে আসে। কিরে দিদি, বৌমার হাতে সুস্বাদু রান্না তো একাই কবজি ডুবিয়ে খাচ্ছিস, বৌমা আসার পর তো ছোট বোনকে ভুলেই গিয়েছিস বল? আরে না না, তুই আমার একমাত্র আদরের ছোট বোন, বৌমা এসেছে তো কি হয়েছে, আমি কি তোকে ভুলে যেতে পারি? সুজাতা মিনাকে এই বলে বৃষ্টিকে চা জল খাবারের ব্যবস্থা করতে বলে নিজে বোনের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে বৃষ্টি কিছুক্ষণ পর খুব সুন্দরভাবে সাজিয়ে নানা রকম ফ্লেভারের বরফের গোলা ডাইনিং টেবিলে সার্ভ করে। মিনা ও সুজাতা বৌমার এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায়। বৌমা, আমি তোমাকে চা জল খাবার আনতে বলেছিলাম, এ তুমি কি নিয়ে এসেছো? মা, আপনি তো জানেন কত গরম পড়েছে, এই গরমে মাসি চা খেয়ে কি করবেন, এখন তো বরফের গোলা খেতে বেশি ভালো লাগবে। বৃষ্টির কথা শুনে মিনা বৃষ্টিকে বলে, বৌমা তুমি ঠিক বলেছো, এই গরমে গোলা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কদিন থেকে শরীর খুব খারাপ, তাই তুমি এগুলো নিয়ে যাও আর আমার জন্য চা ও জল খাবার নিয়ে এসো। বৃষ্টি তার কথা মতো বরফের গোলাগুলো নিয়ে চলে যায় এবং তাকে চা ও জল খাবার দেয়। এরপর কিছুক্ষণ গল্প করে মিনা নিজের বাড়ি ফিরে যায়। এভাবে কয়েক মাস কেটে যায়। এরকমই একদিন তারা রাতের খাওয়া শেষ করে নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং গভীর রাতে হঠাৎ গরমের জন্য বৃষ্টির ঘুম ভেঙে যায়। রাতে তার খুব বরফের গোলা খাওয়ার ইচ্ছে হয়। যাই কিচেনে গিয়ে ফ্রিজ থেকে বরফের গোলা বার করে একটু খাই, যা গরম পড়েছে, গোলা না খেলে শরীর ঠান্ডাই হবে না। বৃষ্টি এই বলে ফ্রিজের কাছে যায়। তখনই সে দেখে ফ্রিজে একটিও গোলা নেই। এই দেখে তার প্রচন্ড মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে রুমে চলে আসে। প্রদীপ, তাড়াতাড়ি ওঠো, তোমাকে আর ঘুমাতে হবে না। কেন, কি হয়েছে বৃষ্টি, এত তাড়াতাড়ি কি সকাল হয়ে গেল? এখন সকাল নয়, গভীর রাত্রি, কিন্তু তুমি ওঠো, আমার খুব দরকার আছে। তোমার এখন আবার কি দরকার আছে, তাড়াতাড়ি বলো, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি এখনই আমাকে বাইরে থেকে বরফের গোলা এনে দাও, এখন আমার গোলা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। বৃষ্টি, আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে,
এত রাতে কি কেউ গোলা খায়? তাছাড়া এই গভীর রাতে কি গোলার দোকান খোলা থাকবে বলে মনে হয়? দেখো প্রদীপ, দোকান খোলা আছে কি নেই তা আমি জানি না, আর জানার প্রয়োজনও নেই। এখন আমার বরফের গোলা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুমি যেখান থেকে পারো আমার জন্য নিয়ে এসো। বৃষ্টি জোর করে প্রদীপকে বরফের গোলা কিনতে বাইরে পাঠিয়ে দেয় এবং 2 ঘন্টা কেটে যায়, কিন্তু প্রদীপ বাড়ি ফেরে না। বৃষ্টি এই দেখে খুব চিন্তায় পড়ে যায়। হঠাৎ তার মোবাইলে একটা ফোন আসে। ফোন তুলে সে জানতে পারে যে তার স্বামী প্রদীপের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এখন সে সিটি হসপিটালে ভর্তি আছে। বৃষ্টি এই খবর পেয়ে অনেক বেশি ভেঙে পড়ে এবং শাশুড়ির সঙ্গে সিটি হসপিটালে পৌঁছে যায়। ডাক্তার প্রদীপের ভালো করে ট্রিটমেন্ট করে বাইরে এসে বৃষ্টিকে বলে, দেখুন, আপনার স্বামীর একটি হাত ও 2টি পা ভেঙে গেছে, আর শরীরে নানা রকম ক্ষত অনেক হয়েছে, তাই ওনাকে কয়েক মাস হসপিটালে রেখেই ট্রিটমেন্ট চালাতে হবে। ডাক্তার বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টি ও সুজাতা ডাক্তারের কথা শুনে কান্নাকাটি শুরু করে দেয়। বৌমা, আমি তো বুঝতে পারছি না, প্রদীপ তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ কিভাবে তার অ্যাক্সিডেন্ট হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, এই সব কিছু আমার জন্য হয়েছে। প্রদীপ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি ওকে বরফের গোলা আনার জন্য জোর করে বাইরে পাঠাই। আজ আমার জন্যই প্রদীপের এই অবস্থা। বৃষ্টি এই বলে জোরে জোরে কাঁদতে শুরু করে। সুজাতা বৌমাকে এইভাবে আফসোস করতে দেখে অনেক বেশি কষ্ট পায় এবং তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টি স্বামীর চিকিৎসা খরচ ও সংসার চালানোর জন্য আবার অফিস জয়েন করে এবং সারা জীবনের মতো বরফের গোলা খাওয়া বন্ধ করে দেয় এবং দিন রাত কঠোর পরিশ্রম করে নিজের স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনে। এরপর তারা সবাই খুবই হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে।